আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা লার্নিং হোম এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। সঙ্গে রয়েছে আমি তোমাদের আরাফাত ভাই এটিআই তাজাদ রংপুর। আজকে তোমাদের খুব দারুণ একটা অধ্যায় অথবা দারুণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ম্যাথমেটিক্স 1 বইয়ের প্রথম দুইটা অধ্যায় নির্ণায়ক এবং ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আসলে তোমাদের নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের ফুল বেসিক দিব। বেসিক দেওয়ার পর তোমাদের নির্ণায়কের মান নির্ণয় সম্পর্কে একটু বোঝাই দেবো, আলোচনা করব। নেক্সট ভিডিওতে তোমরা নির্ণায়কের ফুল চ্যাপ্টার পেয়ে যাবা। আজকে তোমাদের শুধু নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের বেসিকটা দেওয়ার চেষ্টা করব, ফুল বেসিক। আজ পর্যন্ত আমার মনে হয় না এরকম বেসিক কোনো ছাড় দিয়েছে কিংবা তোমরা পাবা, ক্লাসেও তোমরা পাবা এরকম আমার আশা না। তো এগুলো তোমাদের জানা দরকার। তো আমি টপিকে কি কি রাখছি তোমাদের একটু বলে শোনাই। প্রথম টপিকে আমরা শিখব ম্যাট্রিক্স কিভাবে আবিষ্কার হলো। আসলে তোমরা, আমি দেখছি আমাকে অনেকে বলে আরাফাত ভাই আমি ম্যাথ পারি না, ম্যাথ বুঝি না, কিংবা স্যার ম্যাথ দিলে আমার কনফিউজড হয়, আমি ম্যাথ করছি বাট আমার উত্তর যে ঠিক আমি বুঝতে পারি না। আসলে এরকম সিচুয়েশন কেন আসে জানো? তোমরা ম্যাথ নিজ থেকে ফিল করতে পারো না, অর্থাৎ তোমরা ম্যাথ বুঝতে পারো না, নিজে অনুভব করতে পারো না। যেমন তোমাকে একটা উদাহরণ দেই, 2 আর 2 যোগ করলে কিন্তু 4 হয়, এটা তোমরা সবাই জানো। এটা তোমরা অনুভব করতে পারো, কারণ কি জানো? এই পাশে 2টা আপেল আছে, এই পাশে 2টা আপেল আছে, 2টা আপেল কয়টা হয়? 4টা হয়। এটা তোমরা অনুভব করতে পারো বা ফিল করতে পারো। তোমাকে যদি আমি বলি পাইয়ের মান কত, তোমরা অবশ্যই বলবে ভাই পাইয়ের মান 3.1416। আচ্ছা ঠিক আছে, আমি যদি তার পরে বলি আচ্ছা পাইয়ের মান 3.1416 কেন হলো, এর কোনো ব্যাখ্যা দিতে পারবা? মানে এটা তুমি ফিল করতে পারো, নিজে অনুভব করতে পারো কেন পাইয়ের মান 3.1416? পাইয়ের মান তো 2.1416 হইতে পারতো, এটা কি ফিল করতে পারো? তো আমাদের ম্যাথ এমনভাবে বুঝতে হবে বা এমনভাবে শিখতে হবে আমরা যেন ম্যাথ ফিল করতে পারি, নিজ থেকে বুঝতে পারি এটা বাস্তব জীবনে কি কাজে লাগে বা কিভাবে এটা আসলো, আমাদের মাঝে আসলো, এইটা আমাদের বুঝতে হবে আগে। এইটা না বুঝলে ম্যাথে অনেক কনফিউজ তৈরি হবে। তোমরা ম্যাথ করছো ঠিক আছে, স্যার একটা ম্যাথ দিল, তোমরা করবা, করার পরে তোমরা স্যারকে দিলা, বাট তোমার নিজের ভিতরে কনফিউজ তৈরি হয় যে আমার ম্যাথ ঠিক নাকি ভুল। এরকম কনফিউজ তৈরি হয় এগুলো সিচুয়েশনের জন্য। সো তোমাদের আগে এগুলো জানতে হবে, ফুল বেসিকটা তোমাদের জানা উচিত আগে, তারপরে তোমাদের মান নির্ণয়ে যাওয়া উচিত। তবে দ্বিতীয় টপিকে আমি রাখছি তোমাদের জন্য ম্যাট্রিক্স আগে নাকি নির্ণায়ক আগে। আমাদের ম্যাথমেটিক্স বইয়ে ম্যাট্রিক্স অধ্যায়টা আগে দেওয়া হয়েছে, বাট ম্যাট্রিক্স এই অধ্যায়টা ম্যাথমেটিশিয়ানরা আগে তৈরি করছে নাকি আগে নির্ণায়ক তৈরি করছে? তোমাদের বইয়ে নির্ণায়ক অধ্যায়টা আগে দেওয়া আছে। তো তোমরা কি বলতে পারবা নির্ণায়ক আগে আছে না ম্যাট্রিক্স আগে আছে? মানে ম্যাথমেটিশিয়ানরা কোন অধ্যায়টা কোন টপিক সম্পর্কে আগে আবিষ্কার করছে, এটা তোমাদের জানা উচিত। এইটা তোমাকে শিখাইয়া বোঝাই দেবো নেক্সটে, কিছু পরে তোমাদের এইটা একদম ফুল ব্যাখ্যা দিয়ে দিব। তারপরে 4 নম্বর টপিকে আমি রাখছি নির্ণায়কের নাম কেন নির্ণায়ক দেওয়া হলো। অন্য নামও তো দিতে পারতো না, নির্ণায়কের নাম কেন নির্ণায়ক দেওয়া হলো এটা তো জানা উচিত। সো এটাও তোমাকে ব্যাখ্যা দিয়ে দিব। 5 নম্বর টপিকে তোমাদের নির্ণায়কের মান নির্ণয়ের কিছু ফর্মুলা শিখাই দেব, যে ফর্মুলা ইউজ করলে যে কোনো নির্ণায়ক দেওয়া হইলে, মান নির্ণয় দেওয়া হলে তোমরা ইমিডিয়েটলি করে দিতে পারবা। ডিজিট সম্পর্কিত কোন নির্ণায়ক দেওয়া হইলে তোমরা ইমিডিয়েটলি করে দিতে পারবা, কোনো প্যারা থাকবে না। এটা আমি শিখাই দেবো, খুব ভালো হবে ব্যাখ্যা দিয়ে দেবো। এটা নিয়ে অত টেনশনের কোনো কিছু কারণ নাই। এটা নির্ণায়কের মান নির্ণয় তোমাদের আজকে কিছু বেসিক দিয়ে দিব, দেন আগামী ভিডিওতে তোমাদের একদম ফুল চ্যাপ্টার পেয়ে যাবা। তারপরে ভিডিওতে XYZ এর মান একটা আছে সমাধান করো, ওইটা তোমরা পেয়ে যাবা। সো আর দেরি কেন, আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। আর বোর্ডের স্বল্পতার কারণে লেখাগুলো আমি একটু ক্লিন করতেছি, তো তোমাদের এই টপিক অনুযায়ী আজকে ক্লাসটা নেওয়া হবে। আজকের ভিডিওটা আমরা কিন্তু একটা গল্প দিয়ে শুরু করব, মানে গল্পটা বাস্তব জীবন থেকে নেওয়া। গল্পটা উপলব্ধি করতে পারলে তোমরা বুঝতে পারবে যে এই ম্যাট্রিক্স
অথবা নির্ণায়ক অধ্যায়টা আমাদের বাস্তবের জন্য কীভাবে কাজে লাগে। মানে অনেকে আমাকে এসে বলছে আরাফাত ভাই যে আমরা যে ম্যাথ করতেছি ম্যাট্রিক্স কিংবা নির্ণায়ক এগুলো বইয়ে এমনি দিয়ে রাখছে, এগুলো কোনো কাজেই নাই, আমাদের বাস্তবের জন্য কোনো কাজে আসে না, এগুলো করে আমাদের কোনো লাভ আছে? আচ্ছা, তাদের ধারণাটা ভুল। এগুলো বাস্তব জন্য অনেক কাজে লাগে। বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্যই এই ম্যাট্রিক্স অথবা নির্ণায়ক অধ্যায়টা দেওয়া হয়েছে। এগুলো ম্যাথমেটিশিয়ানরা আবিষ্কার করছে, এগুলো তো এমনি এমনি আসে নাই, কোনো কারণবশত আসছে, সেগুলো তোমাদের বোঝাই দেবো আজকে। তো ফার্স্ট টপিকে তোমাদের বুঝতে হবে ম্যাট্রিক্স কীভাবে আবিষ্কার হলো। তো চলো একটা গল্প বলি। তুমি গেছো দোকানদারের কাছে, ফলের দোকানদারের কাছে গিয়ে বলছো মামা আমাকে 2টা আপেল দেন, 3টা কমলা দেন। আচ্ছা দিল, দোকানদার মামা তোমাকে 2টা আপেল দিল, 3টা কমলা দিল, মূল্য কত? 13 টাকা বলছে। আচ্ছা আমি একটু লিখি তোমাদের জন্য ভালো হবে। দুইটা আপেল প্লাস 3টা কমলা নিয়েছো। দোকানদার মামা তাকে বলছে এর মূল্য 13 টাকা। আচ্ছা মামা 13 টাকা, ঠিক আছে। ঠিক সেই সময় তোমার সামনে তোমার বন্ধু এসে পড়লো। তোমার বন্ধু বলেছে আমার তো নেওয়া লাগবে। আচ্ছা মামা আমাকে আপনি 4টা আপেল দেন, 5টা কমলা দেন। আচ্ছা দিল, 4টা আপেল নিল, 5টা কমলা। তো তোমার বন্ধু বলতেছে মামা আমার মূল্য কত আসলো, মানে আমি যে 4টা আপেল নিলাম 5টা কমলা নিলাম এটার দাম কত আগে তো বলতে হবে। আচ্ছা মামা আপনি 23 টাকা দিন। ঠিক আছে, 23 টাকা নিল। মানে তোমরা নিয়ে যাইতেছো বাসার দিকে, কেবল যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। সেই সময় দোকানদার মামা তোমাকে জিজ্ঞেস করলো বলো তো 1টি আপেল এবং 1টি কমলার দাম কত? বলতে পারে না, এমনি মজা করে বললো। তখন তো চিন্তায় পড়ে গেলা যে আমরা জানি 2টা আপেল 3টা কমলার দাম 13 টাকা, আর 4টা আপেল 5টা কমলার দাম 23 টাকা। এখন দোকানদার মামা বলছে যে 1টা আপেল এবং 1টা কমলার দাম কত? তখন তো তোমার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলা, তখন তো কিছু বলতে হবে, তাই না? আচ্ছা তুমি যখন করলা কি, আমরা যেহেতু গাণিতিকভাবে ব্যাখ্যা দিচ্ছি, মানে গাণিতিক উপায়ে আমরা ম্যাথ করব, সেই জন্য আপেল কমলা তো রাখা যাবে না। তোমরা বুদ্ধি করে করলা কি, আপেলকে ধরে নিলা এক্স এবং কমলাকে ধরে নিলা ওয়াই। আচ্ছা ধরে নেই, আপেলকে যদি এক্স ধরি 2x প্লাস কমলাকে যদি ওয়াই ধরি 3y সমান 13। এটা দেই 1 নম্বর সমীকরণ। 4x প্লাস 5y এটা দেই 2 নম্বর সমীকরণ। এখন দেখো তো বন্ধুরা, তোমরা এই সমীকরণ দুটা কই দেখছো? হ্যাঁ দেখছো তোমরা, কই বলো তো, একটু ব্যাকডেটে যাও, 8ম শ্রেণীতে গণিত বইয়ে দেখছো তোমরা। অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে একটা ম্যাথ ছিল তোমাদের, তোমরা ম্যাথগুলো করছো। অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা, এগুলো তোমরা করছো ক্লাস 8-এ। আবার ক্লাস 10-এ যাদের হায়ার ম্যাথ বই ছিল তারাও কিন্তু ম্যাথ করছো। সো এগুলো এক্স ওয়াই এর মান অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে তোমরা কীভাবে বের করছো সেটা তোমরা জানো। তো ম্যাথমেটিশিয়ান চিন্তা করলো যে এগুলো ছাড়াও আরও নতুন কোনো টেকনিকের সহজ উপায় কি এগুলো মান নির্ণয় করা যায়। তখন তিনি এক চিন্তা করলো যে আচ্ছা এগুলোকে আমি আলাদা আলাদা করে লিখি। তখন তিনি এক চিন্তা করলো এগুলো যে আলাদা আলাদা করে লিখি, একটা থার্ড বন্ধনী ইউজ করলো। তিনি থার্ড বন্ধনী দিল। উনি করলো কি, ডিজিটগুলোকে এক পাশে নিল এবং এক্স ওয়াইকে আরেক পাশে নিল। যেহেতু আলাদা করবে, এক্স ওয়াই তো ডিজিটের মাঝখানে আসতে পারবে না, ওগুলো ইংরেজি লেটার। আচ্ছা উনি কী করলো, 2 নিল 4 নিল, ডিজিটগুলো এক পাশে নিল, এই ডিজিট এক পাশে 3 5, এখানে তিনি এক্স ওয়াইকে রেখে দিল, এই সমান এই পাশে তিনি 13 23 রেখে দিল। এখানে কিন্তু গুণ চিহ্ন আছে। এইটা ক্যালকুলেশন করলে তোমাদের কিন্তু এই সমীকরণ ফেরত আসবে। এটা কীভাবে ফেরত আসে তোমাদের ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বুঝাই দেব। শুধু এটুকু বুঝে নাও, ম্যাথমেটিশিয়ান এভাবে চিন্তা করলো। তিনি এই ডিজিটগুলোকে এক পাশে লিখলো থার্ড বন্ধনীর মাধ্যমে এবং লেটারগুলোকে থার্ড বন্ধনীর মাধ্যমে লিখলো। লিখে তিনি এটা সুন্দর একটা নাম দিলেন। নামটা কি? এটার নাম তিনি দিয়ে দিলেন ম্যাট্রিক্স।
এটার নাম তিনি ম্যাট্রিক্স দিয়ে দিলেন। আর তোমরা তো বলতে পারবা ভাইয়া এটা থার্ড বন্ধনী দিল কেন, বলতে পারতা না? আসলে তিনি যে এটা আবিষ্কার করছে এটা উনি থার্ড বন্ধনী দিয়ে আবিষ্কার করছে। সো এটার কোনো তেমন ব্যাখ্যা নাই যে কেন ইউজ করলো। আসলে উনি ইউজ করছে বলে এই ম্যাট্রিক্স এইভাবে ইউজ করতে হয়, এভাবে সমাধান করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ম্যাট্রিক্স আমাদের জীবনে, বাস্তব জীবনে কিভাবে কাজে লাগে, কিভাবে আসলো আমাদের কাছে, ম্যাট্রিক্সটা আমাদের কাছে কিভাবে আসলো। ম্যাথমেটিশিয়ানদের চিন্তা ভাবনা, তিনি চিন্তা ভাবনা এভাবে করছে বলে ম্যাট্রিক্সটা আমাদের মাঝে এসেছে। সো এটা তোমরা অবশ্যই বুঝে গেছো ম্যাট্রিক্স কিভাবে আমাদের মাঝে আসে। নেক্সটে তোমাদের 2 নম্বর টপিকে আমি বলছিলাম ম্যাট্রিক্স আগে নাকি নির্ণায়ক আগে। তোমাদের বইয়ে তো নির্ণায়ক কথাটা আগে দেওয়া আছে, তাই না? তো বলো তো ম্যাট্রিক্স আগে আবিষ্কার হয়েছে নাকি নির্ণায়ক আবিষ্কার হয়েছে? এটা জানো তোমরা? ম্যাট্রিক্স কিন্তু আগে আছে, বাট আমাদের বই নির্ণায়ক পরে দেওয়া আছে, আগে দেওয়া আছে। ম্যাট্রিক্স কিভাবে আগে আসে, কিভাবে আগে আবিষ্কার হয়েছে, এটা তোমাদের আমি বুঝাই দেব এটার মাধ্যমেই। এটা দিয়ে তোমাদের সব অঙ্ক করাই দেব, এইটার মাধ্যমে তোমাদের বুঝাই দেব। তো 2 নম্বর টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য 2 নম্বর টপিকটা আমি পরে তোমাদের বুঝাই দেবো। তার আগে 3 নম্বর টপিকে আসি, কারণ তোমাদের বুঝতে হবে ম্যাট্রিক্স কোনগুলো, নির্ণায়ক কোনগুলো, চিনতে তো হবে। কারণ তোমরা যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়টা করতেছো, তোমাকে দেখে বলতে পারবা এটা ম্যাট্রিক্স বা এটা নির্ণায়ক, দেখে যেন তোমরা চোখ বন্ধ করে বলে দিতে পারো হ্যাঁ এটা ম্যাট্রিক্স এটা নির্ণায়ক। এটা তো বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো তোমাদের আগে এইটা আমি শিখাই দেব। ম্যাট্রিক্সের জন্য 2টা কথা মনে রাখবা, জাস্ট 2টা কথা। 1 নাম্বার, ম্যাট্রিক্স সব সময় থার্ড বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা 2 জোড়া খাড়া সমান্তরাল বন্ধনীর মাধ্যমে আবদ্ধ থাকে। যেগুলো ডিজিট বা সংখ্যা বা ভুক্তি এগুলো থার্ড বন্ধনী, প্রথম বন্ধনী এবং 2 জোড়া সমান্তরাল বন্ধনীর মাধ্যমে আবদ্ধ থাকে, সেটাকে ম্যাট্রিক্স বলে, ওইটাই ম্যাট্রিক্স। তোমাদের বইয়ে থার্ড বন্ধনীর ব্যবহার বেশি দেওয়া আছে, তবে ইন্টারের বইয়ে 3টারই ব্যবহার দেওয়া আছে। তোমাদের বইয়ে বলতে পারো যে এইটা মানে 3 নাম্বারটা 2টা খাড়া সমান্তরাল বন্ধনী, এইটা তোমাদের বই নাই, এটা নাই, একদম নাই। প্রথম বন্ধনী এটা ইউজ একটু আছে, ওরা বোঝাই দেব। দেন এই যে থার্ড বন্ধনী এটা ফুল দেওয়া আছে চ্যাপ্টারে, এটা তোমাদের বুঝাই দেবো। 1 নাম্বারটা শর্ত হলো এই 3টা বন্ধনী থাকতে হবে। 2 নাম্বার কথা মনে রাখবা আয়তাকার অথবা বর্গাকৃতি হতে হবে, আয়তাকার অথবা বর্গাকার। আয়তাকার বলতে কি, এখানে যদি ধরি 1 2 3 4 5 6, দেখো তো এইদিকে 3টা লাইন, এইদিকে 3টা লাইন, তাই না? এইদিকে 2টা, মানে এটা আয়তাকৃতি হইল না। বর্গাকৃতি যদি বলি 1 2 3 4, দেখো এটা বর্গাকৃতি, এইদিকেও 2টা এইদিকেও 2টা। সো এটাকে বলো বর্গাকার, এটাকে বলো আয়তাকার। এখন তোমাদের আরেকটা জিনিস বোঝাই দেই, সারি এবং কলাম, এগুলো তো সুন্দর একটা নাম দিয়ে দিছে উনি। সুন্দর নাম কি জানো? এগুলোর নাম দিয়ে দিছে সারি। আনুভূমিক বরাবর যেগুলো থাকবে সেটাকে বলবা সারি। উলম্ব বরাবর যেটা থাকবে, অর্থাৎ এই বরাবর যেটা থাকবে সেটাকে বলবা কলাম। এটা সারি এবং এটা কলাম, এটা মনে রাখলে না। তো এটা মনে রাখবা কিভাবে, উল্টাপাল্টা হয়ে যায়। তো একটা কথা মনে রাখবা, মেয়েদের শাড়ি কিরকম, লম্বা বরাবর না লম্বা? মেয়েদের শাড়ি, এটা মনে রাখবা, মেয়েদের শাড়ি অনুভূমিক বরাবর লম্বা, অনুভূমিক বরাবর যেটা থাকে সেটা শাড়ি, আর উলম্ব বরাবর যেটা থাকে সেটা কলাম। এই ম্যাট্রিক্স কিংবা এই ম্যাট্রিক্সের নাম তো আছে, নামটা তোমাদের বুঝাই দেই। নাম কি, এইটার নাম কি, এইটার নাম কি? এগুলোর নাম লেখা হয় কিভাবে জানো? প্রথমে সারি সংখ্যা দেওয়া হয়, তারপর গুণ চিহ্ন দিয়ে কলাম সংখ্যা দিতে হয়। এখানে সারি কয়টা আছে? 1টা 2টা 3টা সারি না? এটার নাম এখানে লিখতেছি, দেখো 3 গুণ দিলাম, কলাম কয়টা আছে? 2টা, এই একটা এই একটা, এই 2 দিলাম। এই ম্যাট্রিক্সের নাম আমরা যখন লিখবো খাতায় ঠিক এইভাবে লিখবো, বাট এখানে একটা মজার ঘটনা আছে। আমরা যখন মুখে বলবো তখন বলতে হবে 3/2 ম্যাট্রিক্স, কখনো বলা যাবে না 3 গুণ 2, বলতে হবে মুখে বলার সময় গুণকে বাই হিসাবে বলতে হবে 3/2 ম্যাট্রিক্স এইটা, কিন্তু খাতা লেখার সময় গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে।
আশা করি বুঝাতে পারছি। তাহলে এটার নাম কি হবে তোমরা বলতে পারবা অবশ্যই। কয়টা সারি আছে? দুইটা সারি আছে, দুইটা কলাম আছে, 2x2 লেখার সময় গুণ, মুখে বলার সময় বাই, 2x2 ম্যাট্রিক্স। বুঝতে পারছি আশা করি। এখন নির্ণয়কে যাই। নির্ণয় চেনার উপায় কি জানো? দুইটা জিনিস, সব সময় দুইটা কথা মনে রাখবা। এক নাম্বার, নির্ণায়ক সব সময় দুইটা খারাপ বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে, সব সময় এই দুইটা খারাপ বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকবে। ম্যাট্রিক্স কিন্তু তিনটা বন্ধনী ছিল, তিনটা উপায় ছিল ম্যাট্রিক্স লেখার, বাট নির্ণায়ক লেখার একটা উপায়, দুইটা খারাপ বন্ধনী। তারপর আর 2 নম্বর শর্ত হলো নির্ণায়ক বর্গাকৃতি হবে, শুধু বর্গাকৃতি, যে কটা সারি থাকবে ঠিক সেই কটা কলাম রাখতে হবে। কিন্তু ম্যাট্রিক্সে তোমরা কি দেখছিলা, যেই সারির কলাম ভিন্ন হলে সমস্যা নাই, আয়তাকৃতি হতে পারে বর্গাকৃতি হতে পারে, কিন্তু নির্ণায়ক শুধু বর্গাকৃতি হবে, আয়তাকৃতি হবে না। যেই কটা সারি দিবা সেই কটাই কলাম দিতে হবে। এবার যদি আমি একটা এক্সাম্পল লিখি 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা নির্ণায়ক। কেন বলো তো? এখানে দুইটা জিনিস আছে। এক নাম্বার, দুইটা খাড়া বন্ধনী আছে। 2 নাম্বার, যে কয়টা সারি ঠিক সেই কয়টা কলাম আছে। দেখো সারি তিনটা, 1 2 3, সেই তিনটা না? অবশ্যই। কলাম কয়টা আছে? তিনটা। একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, একটা নির্ণায়ক। আর একটা নির্ণায়কের উদাহরণ যদি দিই 1 2 3 4, সবচেয়ে ছোট নির্ণায়ক এইটা। এটাতে দেখো দুইটা সারি আছে, দুইটা কলাম আছে, এটা একটা নির্ণায়ক, কারণ এটা বড় আকৃতি। দুইটা জিনিস সবসময় দেখবা দুইটা খারাপ বন্ধন আছে কিনা। হ্যাঁ এখানে আছে। 2 নম্বরে দেখবা হলো এটা বড় আকৃতি না আয়তাকৃতি। বড় আকৃতি, দুইটা কলাম, দুইটা সারি, সো এটা চোখ বন্ধ করে বলে দেবা এটা নির্ণায়ক। এই দুইটা জিনিস যখন দেখবা কোনো ম্যাথে আসে, চোখ বন্ধ করে বলে দেবা এটা নির্ণায়ক। এইটার একটা সুন্দর নাম দিয়ে দিছে, এটা একটা সুন্দর নাম দিয়ে দিছে। নাম কি জানো? এটা দুইটা সারি দুইটা কলাম না, সেই জন্য এটাকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। এটা তিনটা সারি তিনটা কলাম না, এটাকে বলা হয় তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। সবসময় মনে রাখবা, দুইটা সারি থাকলে দুইটা কলাম থাকলে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক, তিনটা সারি তিনটা কলাম থাকলে তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। এই দুইটা মনে রাখবা। আশা করি নির্ণায়ক কি, ম্যাট্রিক্স কি, এগুলো চেনার উপায় কি, পার্থক্য, এটা তোমরা এখান থেকে লিখতে পারবা। যেগুলো যে দুইটা শর্ত বললাম সেই দুইটা শর্তই লিখে দিলেই তোমাদের এনাফ। তোমাদের সুবিধার জন্য আমি আরো একবার বলতেছি, রিপিট করতেছি, শোনো। ম্যাট্রিক্স যখন দেখবা, এটা ম্যাট্রিক্স বা চেনার উপায় সেটা হলো ম্যাট্রিক্স সবসময় তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা দুই জোড়া খাড়া সমান্তরাল বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকবে। 2 নম্বরে দেখবা ম্যাট্রিক্স বর্গাকৃতি অথবা আয়তাকৃতি হতে হবে। এই দুটো থাকলে দুটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের নাম আগে সারি পরে কলাম, সারি গুণ কলাম, এটা সবসময় মাথায় ইয়ে হয়, ইফেক্ট পড়ে। তো এটা একটা সুন্দর টেকনিক আছে। সারি কি দিন তার স আকার, পরে কি কলাম ক, শাক মনে রাখতে পারবে না? শাক মনে রাখতে পারবে না? এটা মনে রাখলে এনাফ তোমাদের জন্য। ম্যাট্রিক্সের নাম লেখার ক্ষেত্রে এটা টেকনিক মনে রাখলে এনাফ। আগে সারি পরে কলাম, আগে সারি গুণ দিবা কলাম লিখবা শাক, কিন্তু মুখে বলার সময় সারি বাই কলাম এভাবে বলতে হবে। এটা তোমাদের দেখাই দিলাম, এটা কোনো স্যার বোঝাই দেবা না, কারণ এটা আমার নিজের টেকনিক, নিজে অ্যাপ্লাই করা টেকনিক তোমাদের দিয়ে দিলাম। এটা মনে রাখলে এটা আর কিছু লাগবে না। তো নির্ণায়কে কি কি বলছিলাম? দুইটা শর্ত। 1 নম্বর হলো দুইটা খাড়া সমান্তরাল, দুইটা খাড়া বন্ধনে থাকতে হবে। 2 নম্বরে এটা সারি যে কটা থাকবে সেই কটায় কলাম থাকতে হবে, বর্গাকৃতি হইতে হবে, তাহলে ওইটা নির্ণায়ক। আর নির্ণায়কে দুইটা নাম, একটা দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক, সেটাতে দুইটা কলাম থাকবে এবং দুইটা সারি থাকবে। আরেকটা হলো তৃতীয় পর্যায়ের নির্ণায়ক, তিনটা কলাম থাকবে এবং তিনটা সারি থাকবে। সো তোমাদের 3 নম্বর টপিক কিন্তু ক্লিয়ার। তোমরা এখন বলতে পারবা কোনটা নির্ণায়ক কোনটা ম্যাট্রিক্স, দেখে কিন্তু বলতে পারবা। 4 নম্বর টপিকে তোমাদের রাখছিলাম
4 নম্বর টপিকে তোমাদের রাখছিলাম নির্ণায়কের নাম কেন নির্ণায়ক দেওয়া হইল। নির্ণায়কের নাম কেন তোমাদের নির্ণায়ক দেওয়া হইলো। 4 নম্বর টপিকের আগে আমরা 2 নম্বর টপিক ছেড়ে যাচ্ছি না, ওইটা তোমাদের শিখাই দেবো। আগে তোমাদের 2 নম্বর টপিক শিখাই দেবো। আগে নির্ণায়ক আছে না, আগে ম্যাট্রিক আছে। এই 2 নম্বর টপিক বোঝানোর পরে তোমাদের 4 নম্বর এবং 5 নম্বর টপিকে যাব। তো আমাদের 2 নম্বর টপিকই আগে নির্ণায়ক নাকি আগে ম্যাট্রিক্স। তো তোমাদেরকে তো বলছি, দোকানদার মামা বলছে যে একটা কমলা এবং একটা আপেলের দাম কত বের করো। তাহলে একটা কমলাকে ধরছি কি এক্স, আপেলকে ধরছি ওয়াই। তাহলে আমাদের কার মান বের করতে হবে, এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। এক্স এবং ওয়াই এর মান যদি বের করি, এর পাশে তো এটা রাখা যাবে না, তাই না? এটাকে ভিনিশ করতে হবে। এটাকে ভিনিশ করার একটা উপায় আছে, সেইটা হলো এটা ইনভার্স দ্বারা, অর্থাৎ এটা বিপরীত দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এইভাবে তোমাদের যদি বোঝাই দেই, এখানে এ আছে সমান দিয়ে 1 আছে মনে করো। একে যদি ভিনিশ করতে চাই, এ ইনভার্স গুণ এ 1, এখানে কিন্তু ভিনিশ হয়ে যাবে। কারণ কি জানো, এ ইনভার্স মানে হলো 1/a গুণ এই যে এ, ওপরে এ নিচে কাটে গেলে এ ভিনিশ। সো এইভাবে এটাকেও ইনভার্স দ্বারা গুণ করতে হবে। তাহলে কিভাবে লিখতে হবে, 2 3 4 5 ইনভার্স যখন সমীকরণে তোমরা বাম পক্ষে অথবা এক পক্ষে যে জিনিস যোগ করবা অথবা বিয়োগ করবা অথবা গুণ করবা অথবা ভাগ করবা, সেইটাই অপর পক্ষে ওই যোগ অথবা করতে হবে অথবা ভাগ করতে হবে অথবা গুণ করতে হবে, একই নিয়ম। এই পাশে তুমি যে কাজ করবা এই পাশেও ঠিক সেম কাজ করতে হবে। এই পাশে আমি কাজ কি করছি, ইনভার্স দ্বারা, এই ম্যাট্রিক্সে ইনভার্স দ্বারা গুণ করে দিছি। এই পাশেও ঠিক সেম কাজ করতে হবে। সো আমরা গুণ করে দেই, 2 3 4 5 ইনভার্স দিলাম, গুণ 13 আর 23, তাই না? তখন এটা কাটে গিয়ে এটা ভিনিশ হয়ে গেল, এক্স ওয়াই থাকলো। তো পরের লাইন কি আসে দেখো, এক্স ওয়াই সমান, আচ্ছা তোমাদের এটা 2 3 4 5 ইনভার্স 1 13 23 এটা থাকে না? এখন তোমরা বলো তো, আসলে কি এটা ভিনিশ হয়ে যায়? এটা কি আসলে ভিনিশ হয়? না, এটা ভিনিশ হয় না, বলতে ভিনিশ বলা যাবে না। কারণ ইনভার্স দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করা হলে এর বিপরীত ম্যাট্রিক্স যদি এটা দিয়ে গুণ করা হয়, এখানে একটা অভেদক মান পাওয়া যায়। অভেদক জিনিসটা কি, আসলে এটা তোমাদের তেমন জানার কোনো বিষয় না, তবে আমি মনে করি অঙ্ক করার ক্ষেত্রে এটা তোমাদের অনেক কাজে লাগবে, এটা জানা প্রয়োজন। অভেদক হলো যাকে ভেদ করা যায় না, এক কথায় যাকে ভেদ করা যায় না, যাকে ভেদ করা যায় না, একটা অভেদ মান পাওয়া যাবে। অভেদ মান দ্বারা যদি এক্স ওয়াইকে গুণ করা হয়, এক্স ওয়াই থাকে। যেমন তোমাদের যদি আমি একটা উদাহরণ দেই, 2 এর সাথে কত গুণ করলে 2 2 থাকবে, অবশ্যই বলবা 2 এর সাথে 1 গুণ করলে 2 2 থাকবে। তাহলে কি হইল, 2 এর ক্ষেত্রে 2 এর গুণের অভেদক হলো 1। আবার যদি বলি 2 এর সাথে কত যোগ করলে 2 2 থাকবে, বলবা 2 এর সাথে 0 যোগ করলে। 2 এর ক্ষেত্রে 2 এর যোগের অভেদক হলো 0, মানে 2 এর সাথে কোন ডিজিটটা যোগ করলে অথবা গুণ করলে 2 2 থাকবে, ওইটা হলো তার অভেদক। সো এখানে অভেদ জিনিসটা কি, অভেদ জিনিসটা হলো এইভাবে 1 0 0 1, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে এই ম্যাট্রিক্স পাওয়া যায় 1 0 0 1, এটা অভেদ মান, অভেদক। 1 0 0 1 এই ম্যাট্রিক্স দ্বারা যদি এক্স ওয়াইকে গুণ করা হয়, আবার এক্স ওয়াই ফেরত আসে, সেই জন্য বলা হয় এখানে এক্স ওয়াই সমান 2 3 4 5 ইনভার্স গুণ 13/23। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না, যে এই যে 2 3 4 5 এত বড় ম্যাট্রিক্সকে আমরা একটা ধ্রুবক সংখ্যা ধরে নিই, যদি এটা এ ম্যাট্রিক্স ধরি,
2 3 4 5 ধরে ম্যাট্রিক্সটা এ লিখতে পারি না, এটা যদি এ ধরে নেই তাহলে আমাদের কি আসে, এখানে এক্স ওয়াই থাকে সমান, এটা যদি এ ধরে নেই এ ইনভার্স 1 গুণ 13 23। কারণ তোমরা জানো কি এ ইনভার্স 1 এর একটা সুন্দর ফর্মুলা দিয়ে দিয়েছে, ফর্মুলা কি জানো? আমরা আসলে জানি এ ইনভার্স অথবা বি ইনভার্স, এরকম ইনভার্স যদি থাকে 1 বাই ওই সংখ্যাটা গুণ ভাগ হয়। তবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা সুন্দর একটা ফর্মুলা দিয়ে দিয়েছে তিনি, এ ইনভার্স 1, এ ইনভার্স 1 এর একটা সুন্দর ফর্মুলা কি জানো? 1 বাই মড অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এখন তোমরা বলো এইটা কি ভাইয়া লিখলেন, এটা তো বুঝলাম না, বুঝাই দিচ্ছি দাঁড়াও। মড অফ এ মানে এর দুইটা সাইডে দুইটা খাড়া বন্ধনী। তোমরা বলো তো দুইটা খাড়া বন্ধনী কোন ক্ষেত্রে ইউজ করা হয়? অবশ্যই নির্ণায়কের ক্ষেত্রে, তাই না? সো এইটা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। লেখার সময় কি হয় লিখবা জানো? এই যে এ, যেহেতু এ ম্যাট্রিক্স এইটা এর নির্ণায়ক, ওই ম্যাট্রিক্সের যদি নির্ণায়ক লিখতে চাই মড অফ এ সমান এই যে দুইটা খাড়া বন্ধনী 2 3 4 5, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ম্যাট্রিক্স হলো এইটা। তাহলে এখন তোমরা বলো তো নির্ণায়ক লাগে এখানে? নির্ণায়ক তো অবশ্যই লাগবে। এ ইনভার্সের মান বের করতে গেলে, অর্থাৎ তোমাদের একটা কমলা এবং একটা আপেলের দাম বের করার ক্ষেত্রে নির্ণায়ক কাজে লাগে। আগে তোমাদের ম্যাথমেটিশিয়ান করছে কি জানো? ম্যাট্রিক্স অধ্যায়টা আগে নিয়ে যাচ্ছে, ম্যাট্রিক্স নিয়ে আগে গবেষণা করছে। ম্যাট্রিক্স গবেষণা করার পর দেখা যাচ্ছে মান বের করা যাচ্ছে না, নির্ণায়কের প্রয়োজন হচ্ছে, তখন তিনি নির্ণায়কটা আবিষ্কার করলেন। সো তোমরা অবশ্যই বুঝে গেছো যে আগে কোনটা আবিষ্কার হয়েছে, কিভাবে আসিল। আগে ম্যাট্রিক্সটা আছে, তারপর এখানে সমাধান করার ক্ষেত্রে নির্ণায়কের প্রয়োজন হয়েছে, বেধায় তিনি নির্ণায়কটা আবিষ্কার করছেন। তাহলে এটা বোঝা গেছে যে ম্যাট্রিক্স আগে নাকি নির্ণায়ক আগে? অবশ্যই ম্যাট্রিক্স আগে। ম্যাট্রিক্স অঙ্ক সমাধান করার ক্ষেত্রে নির্ণায়ক প্রয়োজন লাগে বা দরকার, ওই জন্য তিনি নির্ণায়কটা অধ্যায় নিয়ে আসলেন। যেহেতু এটা সমাধান করা যাচ্ছে না, আগে নির্ণায়ক জানা দরকার, তারপর এটা সমাধান করা দরকার, এই জন্যই তোমাদের বইয়ে নির্ণায়ক অধ্যায়টা আগে দেওয়া হয়েছে, তারপর তোমাদের ম্যাট্রিক্স অধ্যায়টা দেওয়া হয়েছে। আশা করি বুঝাইতে পেরেছি। তারপরের টপিকে আমি তোমাদের কি বলছিলাম, নির্ণায়কের নাম কেন নির্ণায়ক দেওয়া হইল, তাই না? এটা তোমাদের বোঝাই দিচ্ছি, দাঁড়াও, তোমরাই বলতে পারবে, এখন আমাকে বলতে হবে না। কেন বলো তো নির্ণায়কের নাম কেন নির্ণায়ক দেওয়া হইল? তো মড অফ এ মানে এই নির্ণায়কের মান, এই নির্ণায়কের মান যদি কখনো 0 আসে, এটা মান আসতে পারে, 0তে আসতে পারে, তাই না? যদি কখনো 0 আসে তাহলে কি হইবে, এখানে যদি 0 বসে তার মানে কি হইল, এ ইনভার্স 1 সমান 1/0। এ মড অফ এ মানে নির্ণায়কের মান যদি 0 আসে 1/0 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। বলো তো এর মান কি বের করা যাবে? অবশ্যই যাবে না। কারণ কি জানো? তোমরা ক্যালকুলেশন করে দেখবা, অথবা ক্যালকুলেটর যাদের কাছে আছে ক্যালকুলেটর নিয়ে দেখো, 1/0 এর কোনো মান আসে না, এটা অসংজ্ঞায়িত মান, এর মান কখনোই আসে না। যখন 1/0 আসে তখন এর মান নির্ণয় করা যায় না। তাহলে তোমরা বলো তো নির্ণায়ক কি নির্ণয় করে দিচ্ছে না যে এটার মান নির্ণয় করা যাবে কি না? নির্ণয় কিন্তু বলে দিচ্ছে, নির্ণায়ক বলে দিচ্ছে এটার মান নির্ণয় করা যাবে কি না। যদি 0 আসে এটা মান বের করা যাবে না, যদি 0 না আসে তাহলে মান বের করা যাবে। সো নির্ণায়ক কিন্তু নির্ণয় করে দিচ্ছে বা বলে দিচ্ছে এটার মান নির্ণয় করা যাবে কি না, মান বের করা যাবে কি না। এই জন্যই নির্ণায়কের নাম নির্ণায়ক দেওয়া হইল, মানে এ নির্ণয় করে দেবে এটা সমাধান করা যাবে কি না, এই জন্য মূলত এর নাম নির্ণায়ক দেওয়া হয়েছে। বুঝতে পারছো অবশ্যই। তো এখানে একটা মজার কাহিনী আছে জানো, ম্যাট্রিক্সে কিন্তু কোনো মান বের করা যায় না, নির্ণায়কের মান বের করা যায়। যদি বলি এ ম্যাট্রিক্স এইটা, এর মান বের করো, এর মান বের করা যাবে না, এর কোনো ক্যালকুলেশন করা যায় না। এর যোগ বিয়োগ গুণভাগ করা যায়, বাট এর কোনো মান বের করা যায় না।
যদি আমি বলি এ নির্ণায়কের মান বের করো, এর কিন্তু মান বের করা যায়। পরের টপিকে তোমাদের শিখাই দিচ্ছি মান কিভাবে বের করবা। তো তোমাদের একটা কমলা এবং একটা আপেলের দাম কিভাবে বের করতে হয়, বা দোকানদার যে তোমাকে বললো দাম বলো, একটা কমলার দাম কত, একটা আপেলের দাম কত, এটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেখাই দেবো, বোঝাই দেবো। সো ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকো। আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, যদি বুঝতে পারো, মানে এই তো বেসিকভাবে আমি জানি না কোনো স্যার পড়ায় কি না, তবে আমি তোমাদের ফুল বেসিকটা দিয়ে পড়াতে চাই। কারণ তোমরা যদি নিজ থেকে অনুভব করতে পারো যে এইটা কিভাবে হয়, কীভাবে বাস্তব জীবনে কাজে লাগে, কিভাবে আমাদের মাঝে এসেছে, এটা যদি তোমরা অনুভব করতে পারো, তোমাদের ম্যাথ নিয়ে কোনো টেনশন থাকবে না। সো আমি তোমাদের সেইভাবেই পড়ানোর চেষ্টা করব যে তোমরা নিজের মধ্যে থেকে অনুভব করতে পারো বা নিজে ফিল করতে পারো এই ম্যাথ কীভাবে আমাদের মাঝে এসেছে, কীভাবে মান নির্ণয় করতে হয়, একটা ম্যাথ বোঝাই দিলে যেন অন্য ম্যাথ করতে পারো। দেখছি আমি অনেকে কি করে একটা ম্যাথ বোঝাই দিল, পরে ম্যাথ আর করতে পারে না, ডিজিট পরিবর্তন করে দিলে। এর প্রবলেমটা এই জন্যই হয়, এগুলো বোঝে না, এগুলো বেসিক তাদের ধারণা নেই, এই জন্য এগুলো প্রবলেমের মুখোমুখি হয়। সো তোমাদের এগুলো বেসিক দিলাম। আর যারা সেকেন্ড সেমিস্টার আসো, ফার্স্ট সেমিস্টার কমপ্লিট, তার যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা যে ভিডিও দেখার আগে এই কয়টা টপিক সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা ছিল, তোমরা কি আসলে জানতা এগুলো কী হয় কি হয়েছে। যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবা। আর প্রথম সেমিস্টারের জন্য এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো এভাবে তোমাদের ভিডিও আগামীতে নেক্সট ভিডিও আসবে, তারপর অন্য অধ্যায় ভিডিও আসবে, পর্যায়ক্রমে তোমাদের ম্যাথ বইয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করবো, খুব ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো ইউটিউবে আমাদের চ্যানেলে ডিপ্লোমা টিচিং হোম। তোমরা আমাদের পাশে থাকো, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করো ভিডিও দেওয়ার জন্য। আশা করি তোমাদের ম্যাথ নিয়ে কোনো টেনশন থাকবে না এভাবে যদি আমি ক্লাস করাই, নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে বুঝতে পারবা। সো আর দেরি কেন, বেশি কথা বলা বোরিং লাগতেছে না, বোরিং লাগানো যাবে না, আমার নির্ণয়কে মান নির্ণয়টা শিখে নিই। তোমাদের কিন্তু একটা কমলার দাম, একটা আপেলের দাম বের করে দিলাম না, নেক্সট ভিডিওতে তোমাদের বের করে দিব। এখন তোমরা নির্ণয়কে মান নির্ণয় শিখো, ওইটা মাঝে ঝেড়ে ফেলো। মান নির্ণয় ছোটটা দিয়ে শুরু করি, ছোট্টটা দিয়ে শুরু করি, মানে দ্বিতীয় পর্যায়ে নির্ণয় থেকে শুরু করি, দুইটা কলাম দুইটা সারি থেকে। ওইটাই লিখলাম 2 3 4 5, এটা মান নির্ণয় করব। একটা জিনিস মনে রাখো, এখানে দুইটা কর্ণ আছে, একটা কর্ণ একটা কর্ণ, একটা মুখ্য কর্ণ একটা গৌণ কর্ণ, মানে একটা প্রধান কর্ণ আছে, মুখ্য কর্ণ মানে প্রধান কর্ণ, তারপর আছে গৌণ কর্ণ, এই দুইটা কর্ণ চিনতে হবে আগে। এই পর্যায়ে যেটা থাকবে এ বরাবর, এটা মুখ্য কর্ণ, মানে এটাই তোমাদের প্রধান কর্ণ। এই কর্ণের কাজে তোমাদের আগে করতে হবে কিভাবে, এই দুইটা ডিজিট গুণ করতে হবে, দেন মাইনাস চিহ্ন দিতে হবে, তারপর এই গৌণ কর্ণের মান গুণ করতে হবে। প্রধান কর্ণের মান যদি গুণ করে 5 দুগুণ 10, মাঝখানে একটা মাইনাস, 3 4 12। বুঝাতে পারছি কি, আশা করি বুঝাইতে পারি নাই। আবার দেখো, এইটা প্রধান কর্ণ, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা তোমাদের ধারণা রাখতে হবে। এই বরাবর যেটা থাকবে এটা প্রধান কর্ণ, আর এই বরাবর যেটা থাকবে সেটা হলো গৌণ কর্ণ। প্রধান কর্ণের কাজ সবসময় আগে হয়, সেই ক্ষেত্রে আমরা প্রধান কর্ণের কাজ 5 দুগুণ 10, কাজ মানে হলো এই দুটা ডিজিট গুণ করা। কাজ হলো তোমাদের নির্ণয়কে মান নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে, প্রধান কর্ণের যে দুইটা ডিজিট আছে সেই দুটা ডিজিট গুণ করবা, দেন মাইনাস চিহ্ন দিবা, দেন গৌণ কর্ণের যে দুইটা ডিজিট আছে ওই দুইটা গুণ করে লিখবা। তো সেই কাজে আমরা করতেছি, প্রধান কর্ণে 5 দুগুণ 10, মাইনাস দিলাম, গৌণ কর্ণ গুণ করলাম, 3 4 12। কেন কি 10 থেকে যদি 12 বাদ দেওয়া হয়, বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, আমরা আগে মাইনাস চিহ্ন দিয়ে নিব, 10 আর 12 2, মানে এর মান হলো 2। আরেকটা যদি দেখে দেই,
1569। এটা তোমাদের যদি দেখে দেই, প্রধান কর্ণ কোনটা বলছি, এই বরাবর 9 আর 1, 9 1 কে 9, তারপর কি দিতে বলছি, মাইনাস চিহ্ন দিতে হবে। এই যে মাইনাস 5 6 30, বিয়োগ করো কত আসে, যেহেতু বড় সংখ্যার আগে আছে মাইনাস, মাইনাস দিলাম, 30 থেকে 9 গেলে কত থাকে, 21। সো এটার মান হলো 21। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কের মান নির্ণয় শিখাইলাম। আজকে বেশি কিছু আর না বলি, বেশি কিছু না শেখাই, যেগুলো শিখাইলাম এগুলো আবার রিপিট করে দেখো, এগুলো বুঝো, নিজে ফিল করো, ম্যাথ বইটা একটু হাতে নাও, হাতে নিয়ে ম্যাথ দেখো। আমি যেগুলো ভিডিওটা করাইলাম এটা দেখো, দেখার পর ম্যাথ বই হাতে নিয়ে ম্যাথ বই একটু অ্যানালাইসিস করো, দেখো কিছু বোঝো কি না, আশা করি বুঝবা। সো আজকে দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কের মান নির্ণয় শিখাইলাম। আগামীতে তোমাদের তৃতীয় পর্যায়ে শিখাবো। তারপর হলো লেটার আছে, লেটারে শেখানো হবে। তারপর ক্যামার রুলস আছে, নেক্সট ভিডিও ক্যামার রুলস শিখাইবো। সো আজকে দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কের মান নির্ণয় শিখে রাখো, আগামীতে তোমাদের সেই ওগুলো পর্যায়ক্রমে আসা দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা তোমাদের ম্যাথ বইয়ের ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো আমাদের সাথে থাকো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।